দীর্ঘ ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনী কর্মকর্তারা জানান ২১টি হলে ২১টি কেন্দ্রে ২২৪টি নির্বাচনী বুথ বসানো হয়ে গেছে। আর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বক্স আলাদা থাকছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ। সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২১ জন রিটার্নিং অফিসার, ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই নির্বাচনে মোট ভোটার ১১,৮৯৭ জন। আর কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। জাকসু নির্বাচনের খবর রাখবেন আমাদের সহকর্মীরা ধাপে ধাপে সবার কাছে। আমরা যাব, শুরুটা করতে চাই রায়ান বিন আমিন সহকর্মী, তার কাছ থেকে। রায়ান, আর ঘন্টা দুয়েক পরে নির্বাচন শুরু হবে। সকাল ৯টা থেকে যদি আমরা ধরি, সেই হিসেবে ক্যাম্পাসে একেবারে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত হওয়ার কথা। সেই ছবিটা একটু দেখতে চাই আপনার মাধ্যমে। ভোটাররা আসলে যেভাবে ভোট দেবেন, অর্থাৎ শিক্ষার্থীরা যেভাবে ভোট দেবেন, তাদেরকে ঠিকঠাক মতো সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা একটু যুক্ত করে দেবেন আমাদেরকে। রাকিব, দীর্ঘ ৩৩ বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। যে নির্বাচন আসলে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। যে নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তারা আসলে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সিনেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যারা নীতি নির্ধারক আছেন তাদের সাথে কথা বলবেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা যদি বলি, দেখতে পাচ্ছেন যে পুলিশের প্রায় বিশাল একটা সংখ্যা চলে এসেছে ইতিমধ্যে। বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক আছে, সেই প্রধান ফটকে কিছুক্ষণের মধ্যে ঢাকা জেলার পুলিশ সুপার এখানে উপস্থিত হবেন। আর শুধুমাত্র পুলিশ না, এখানে সাদা পোশাকের অনেক গোয়েন্দা সংস্থার বাহিনী যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ডিবি, এসবি, এনএসআই, পাশাপাশি এপিবিএনের সদস্যরাও আছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ যেটি আছে, এই মাঠে যদি আমি দেখাই যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে আজকে তাদের কি ধরনের কাজ করতে হবে সে সংক্রান্ত ব্রিফ করা হবে একটু পরে। সেখানে সবাই উপস্থিত হয়েছেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে বুথ কেন্দ্রগুলো আছে, অর্থাৎ ভোট কেন্দ্র, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা পোলিং এজেন্টের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি সেখানে থাকবেন আনসার, এবং বিশ্ববিদ্যালয়ে যারা নিরাপত্তা কর্মী আছেন তারা সেই জায়গাগুলোতে দায়িত্ব পালন করবেন। আর পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বাইরে থেকে এসেছেন তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক বা এই এলাকাটুকু থাকবেন। যদি কোনো প্রকার বিশৃঙ্খলা হয় সেক্ষেত্রে হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা সহায়তা করবেন বা তাদের ডাকে তারা যেখানে দরকার সেখানে তারা চলে যাবেন। আর এখনো পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন হয়নি এবং সেনাবাহিনী মোতায়েনের কোনো সম্ভাবনাও নেই। আমি কিছুক্ষণ আগেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলমের সাথে কথা বলেছি। তিনি বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। তিনি গতকালকে যে কথা বলেছিলেন যে আজকে তারা বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছেন সেনাবাহিনীর বিষয়ে, যে সেনাবাহিনীকে আনার বিষয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। তো এখনো পর্যন্ত তিনি বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এর বাইরে র্যাবের বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ছাড়াও এই ঢাকার হাইওয়ে ধরে বেশ 4টি ফটক আছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের পেছনের যে এলাকা, সেই এলাকাটাতে গেট আছে 4টি। তো এই সবগুলো গেটে আসলে পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন তারা সেখানে দায়িত্ব পালন করবেন। এবং গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু বহিরাগত চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখানে একটি তথ্য জানিয়ে রাখি রাকিব, গতকালকে বিএনপির শীর্ষ পর্যায়ে ঢাকা জেলা বিএনপির একজন নেতা এবং কেন্দ্রীয় কমিটির একজন নেতা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের নেতা যারা আছেন তারাও বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং তারা সরাসরি নিরাপত্তা কমিশনের যে কার্যালয় সেখানে ঢুকে গিয়েছিলেন। এবং সেটা নিয়ে বেশ বাদানুবাদ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী আছেন তাদের সাথে শিবির সমর্থিত প্রার্থী, বাকশাল সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা সেখানে উপস্থিত হন পরবর্তীতে বিষয়টি জানেন এবং তারা প্রতিবাদ জানান। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে, যদিও সেটার কোনো আশু সমাধান ওই সময় তারা দিতে পারেনি। আর আরেকটা তথ্য জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের ওএমআর যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটি নিয়ে
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল আপত্তি তুলেছে যে ওই মেশিনটি একজন জামাত নেতার অফিস বা কোম্পানি থেকে ওই মেশিনটি নেওয়া, ফলে সেখানে ভোট কারচুপির কোনো শঙ্কা থাকে কিনা। এই কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন মধ্যরাতে নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে ওএমআর মেশিনে না, হাতের মাধ্যমে ভোট গণনা হবে, অর্থাৎ ম্যানুয়ালি যে ভোট গণনা যেটা আমরা দেখতে পাই অনেক জায়গায়, সেভাবে ভোট গণনা হবে। এবং এই প্রত্যেকটি ভোট গণনার যে চিত্র সেটি এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট আছে, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মুরাদ চত্বর, বিশ্ববিদ্যালয় ট্রান্সপোর্ট, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের হলগুলো আছে, বটতলা আছে, এই জায়গাগুলোতে এলইডি স্ক্রিন কিন্তু লাগানো হয়েছে, যেখানে শিক্ষার্থী এবং প্রার্থী ভোটার যারা আছে সবাই সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন যে আসলে কিভাবে ভোট গণনা হচ্ছে। আর ভোট যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে সেখানেও কোনো সমস্যা হলে যাতে তাৎক্ষণিক আইডেন্টিফাই করা যায় যে কিভাবে কারা আসলে কোনো জায়গায় কিভাবে সমস্যা হলো। ইতোমধ্যে সবকিছুই প্রস্তুত। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এখানে কোনো প্রকার বাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাইরে কোনো কেন্দ্র স্থাপন করা হচ্ছে না। 21টি আবাসিক হল আছে, এই 21টি আবাসিক হলেই ভোট কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে। আর শেষে একটা তথ্য জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হল আছে, সুফিয়া কামাল হল এবং নওয়াব ফয়জুন্নেসা হল। এই দুটি ছাত্রী হলের হল সংসদের যে ভোট সেটি কিন্তু হচ্ছে না। ইতিমধ্যে ওই হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা মনোনয়ন ফর্ম তুলেছিলেন 15টি পদের বিপরীতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন। ফলে সেখানে ওই দুটি হলে শুধুমাত্র কেন্দ্রীয় যে সংসদের যে নির্বাচন 25টি পদে, সেই পদে শিক্ষার্থীরা নির্বাচিত, সেখানে শুধুমাত্র তারা ভোট প্রদান করবেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। জি, অনেকগুলো তথ্য জানিয়ে নিলেন রায়ান বিন আমির। একটা ধারণা পেয়ে যখন আবারও আপনার কাছে আসবো, তখন তরুণ শিক্ষার্থী যারা আছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন কিনা, এবং একটা ভোট দিতে আসলে কেমন সময় লাগতে পারে, এবং সেই জায়গা থেকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা হচ্ছে, সেগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে আশা করি। সহকর্মী রায়ান বিন আমির আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জাকসু নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ওদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীবকে ভিপি এবং সালাউদ্দিন আম্মারকে জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করে রাকসু নির্বাচনে আত্মপ্রকাশ করেছে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আয়োজন করা হয় আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের পরিচিতি সভা। সেখানে ভিপি, জিএস ছাড়াও প্যানেলের অন্যান্য প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়। প্যানেল পরিচিতি সভায় ভিপি প্রার্থী মেহেদী সজীব বলেন, সকল ধরনের আধিপত্যের ঊর্ধ্বে উঠে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের লক্ষ্যে তারা কাজ করতে চান। এই সময় এই প্যানেল থেকে রাকসু নির্বাচনে 18 সদস্যের প্যানেল দেয়া হয়েছে বলে জানান তিনি। গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সাথে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার বিকেলে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন। এবার ডাকসু নির্বাচনে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। এই প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে গোপন আঁতাতের কারণে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এত ভোট আসলো কিভাবে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হয়েছে। জামাতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে আমাকে আক্ষেপি করেছে যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচুকাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি বলেন, একমাত্র বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। একই সাথে ডাকসুর কমিটিকে স্বাগত জানিয়ে তাদের দলের সিনিয়র নেতাদের ঠিক পথে আনতে তারা ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তিনি। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। ঐক্যবদ্ধ শক্তি হিসেবে থেকে দলের নির্দেশ
শৃঙ্খলা মেনে চললে আগামী নির্বাচনে ধানের শীষকে কেউ পরাজিত করতে পারবে না, সবাই বলেন বিএনপির নেতারা। দলের নির্দেশ এবং শৃঙ্খলাবোধ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই দেশে কোনো শক্তি নাই ধানের শীষকে কেউ পরাজয় করতে পারে। আমি যদি রাজনীতি করি, রাজনীতির সংজ্ঞা হবে সেটাই জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইলে রাজপথে। একই সাথে আব্দুল্লাহ নোমানের মতো ত্যাগী নেতাদের থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে গড়ে তোলার উপর জোর দেন বিএনপি নেতারা। নেতাকর্মীদের উনি সবসময় নিজের সন্তানের মতো মনে করতেন, কখনো মনে করতেন না তারা আমার নেতাকর্মী, তাদেরকে আমার ব্যবহার করতে হবে। রাজনীতিতে যেটা অত্যন্ত প্রিয়। নির্বাচনের আগ পর্যন্ত আগামীতে সব ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। শিরোনামে বলছিলাম, সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বুধবারও ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই দাবিতে বাগেরহাটে তৃতীয় দিনের মতো চলে সর্বাত্মক হরতাল। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে দুটি মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। সকাল থেকেই ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে দুই মহাসড়কে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন আটকে যায়। 4টি নির্বাচনী আসনে একটি আসন আমাদেরকে কিছু না জানায় এই সিইসি হঠাৎ করে গঠন করেছে, তার প্রতিবাদে বাগেরহাটবাসী আজকে বিক্ষোভে ফেটে পড়ছে। পৃথিবীর কোথাও নজির নাই যে এলাকার জনগণের কনসার্ন ছাড়া এইভাবে একটি আসন কেটে নিয়ে যেতে পারে। এদিকে নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস করা বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে 48 ঘন্টার হরতাল চলছে। আজ হরতালের তৃতীয় দিন। মোংলা ও শরণখোলা সহ সব উপজেলায় সর্বাত্মক হরতাল পালিত হয়। অ্যাকচুয়ালি রাস্তা তো এভাবে ব্লক করা আছে, ম্যাক্সিমাম জায়গায় ব্লক করা আছে, এভাবে যাচ্ছি। খুলনা মোংলা ও খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে দুই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ফরিদপুরের দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়, অন্যদিকে বাগেরহাটের একটি আসন বিলুপ্ত করা হয়। পিন্টু হাজং, ৭১। বিএনপি একমাত্র দল যার হাতে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকার নিরাপদ, এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে মানুষকে মিথ্যা মামলায় জেলে যেতে হয় না। বিএনপি যখন সরকারে থাকে তখন দেশের অর্থনীতিও ভালো থাকে। বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই দল বিএনপি। নিম্নমানের কাজের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যশোর খুলনা মহাসড়কের 33 কিলোমিটার অংশ, যার প্রভাব পড়েছে নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যেও। এলাকার লোকজন বলছেন, বিগত সরকারের মদতপুষ্ট ঠিকাদারের প্রতিষ্ঠান কাজটি করেছিল, সে সময় তদারকি ঠিকমতো না হবার কারণে এখন সড়কটি রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এস এম ফরাদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মহাসড়কটি দিয়ে যশোর ও কুষ্টিয়া ছাড়াও মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর যাওয়া যায়। N7 নামে পরিচিত সড়কের পাশেই নওয়াপাড়া নৌবন্দর। আমদানি করা সারের প্রায় 60% নওয়াপাড়া থেকে সারা দেশে পরিবহন করা হয়। এছাড়া বেনাপোলের সঙ্গে খুলনা সহ মোংলা বন্দরের যোগাযোগও এই মহাসড়কের ওপর নির্ভরশীল। 2018 সালে 321 কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার শুরু করে তমা কনস্ট্রাকশন ও মাহবুব অ্যান্ড ব্রাদার্স নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হয় 2020 সালে। রাস্তা নির্মাণকালে যে প্রভাবশালী ঠিকাদার ছিল এখানে, একটি হচ্ছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের আশীর্বাদ পুষ্ট ঠিকাদার, আরেকটি ছিল শেখ পরিবার খুলনা। শেখ লালের লোক হওয়াতে আসলে আমাদের অফিসিয়ালি যারা কাজ দেখভাল করেন তারা সঠিকভাবে এটা দেখভাল করতে পারেননি। তাদের ইচ্ছামতো কাজ করেছে।
এবং খুব নিম্নমানের কাজ হয়েছে। কিন্তু এলাকার লোকজনের অভিযোগ, সংস্কারের অল্প দিনের মধ্যেই পদ্মবিলা থেকে অভয়নগর প্রান্ত পর্যন্ত সড়কটি ফুলে ফেঁপে সরু লেনে পরিণত হয়। পরে সড়ক বিভাগ আরও 27 কোটি টাকা ব্যয়ে সড়কের দুই পাশের অংশ উঁচু করে। আপনার দুর্নীতি তো হয়েছে কোটি কোটি টাকা, 6 মাসের মতো করে ছেড়ে দেয়, আষাঢ়ের বৃষ্টি আসলে সেই রাস্তা আবার উঠে যায়। এই 6 মাসের রাস্তা শুরু হলে ওরা জানে কন্ট্রাক্টররা যে 6 মাসের মতো করে ছেড়ে দিলে আবার টেন্ডার হবে, এবং বারংবার টেন্ডার করে রাস্তা তৈরি করে, রাস্তা আবার ভেঙে যায়। সরকারের, বিগত সরকারের, স্বৈরাচার সরকারের, ফ্যাসিস্ট সরকারের অন্যান্য প্রকল্পের মতো এই সড়কে মারাত্মক টাকা লুটপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকার যে কাজ হয়েছে, আমার মনে হয় তার একটি ছোট অংশ সড়ক উন্নয়নে ব্যয় করা হয়েছে, বাকি টাকা তছরূপ করা হয়েছে। এখন রাস্তার কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে 3 গুণ, প্রায় ঘটছে দুর্ঘটনা। দেখা যাচ্ছে 1 ঘন্টার পথ আমাদের 3 ঘন্টা লেগে যায়। তাছাড়া জ্যামজট লেগে থাকে, গাড়ি পাল্টি খাচ্ছে, যানজট লেগেই থাকে সব সময়। আর সবচেয়ে বড় মাস গাড়ি ভেঙে চুরে পড়ে যায়, পাল্টি খায়। এই সমস্যাটা হলো বড় সমস্যা। এই ধরনের গাড়ি আবার 4 মাস 1 বছরও তো গাড়ি শেষ হয়ে যাবে, এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা ব্যবসায়ীরা চরম দুর্দিন অতিবাহিত করতেছে এরা এই সড়কের কারণে। আমরা এর পরিত্রাণ চাই। এমনকি সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় স্থবির হয়ে পড়েছে নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যও। সার সরবরাহ ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। ফাইনাল ঠিকাদার নিয়োগের যে সুপারিশটা, ওইটা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আর 4 কিলোমিটার এটা ঠিকাদারের তথ্য যাচাই বাছাই হচ্ছে। এগুলো আমরা প্রস্তাব আলটিমেটলি মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয়ে পাশ করলে ঠিকাদার নিয়োগ হবে। কাজেই 8 কিলোমিটার এটা টেন্ডার প্রসেসিংয়ে আছে, এটা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আমরা ঠিকাদার নিয়োগ করতে পারবো। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মহাসড়কটি 4 লেনে উন্নীত করতে না পারলে সমস্যার সমাধান হবে না। চলমান সংস্কার কাজ শেষ হতে সময় লাগবে আরও 1.5 বছর। তমা কনস্ট্রাকশন এবং মাহবুব অ্যান্ড ব্রাদার্স আওয়ামী সরকারের সময় দাপুটে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। নোয়াখালী ভিত্তিক তমা কনস্ট্রাকশন সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ, আর খুলনার মাহবুব অ্যান্ড ব্রাদার্স ছিল শেখ হেলালের আশীর্বাদ পুষ্ট। বনশ্রী হালদার, 71। বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এসএফ ফরহাদ। ফরহাদ, যশোর খুলনা মহাসড়কের একটা ঐতিহ্যগত নানান দিক রয়েছে এবং সেই বাস্তবতায় এই সড়কটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার 33 কিলোমিটারই অংশ আসলে মেরামত করা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আপনার প্রতিবেদন আমরা দেখেছি। এরপর আসলে কি হলো, কোনো আশাবাদ পাওয়া গেল কিনা যে কবে নাগাদ আসলে এটা ঠিক হতে পারে, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? এখনকার পরিস্থিতি কি? বেশ কয়েকটি কারণে আপনি জানেন যে খুলনা যে মংলা বন্দর আছে এবং যশোর বেনাপোল বন্দর এবং নোয়াপাড়া যে বন্দর, এই বন্দরে কিন্তু যে পণ্য আসা যাওয়া করে, কিন্তু এই সড়কে বেশি আসা যাওয়া করে, কারণ এই সড়কের আসলে গুরুত্বটা অনেক বেশি। তো সড়কের বর্তমান যে অবস্থা, আসলে এই অবস্থা নিরসনের জন্য আমরা আসলে কথা বলেছিলাম সড়ক বিভাগে যে দায়িত্বরত আছেন তাদের সাথে। তারা যেটা বলছেন যে আসলে বিগত সরকারের আমলে যে প্রকল্পগুলো দেওয়া হয়েছিল প্রায় 400 কোটি টাকার, আসলে এটা তদারকি না করার কারণেই, প্রভাবশালী ঠিকাদারের কারণে এবং তদারকি না করার কারণে কিন্তু এই সড়কগুলো কিন্তু কিছুদিন পরপরই ভেঙে গেছে। আপনি জানেন যে এই সড়কে বিগত সরকারের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি কিন্তু বেশ কয়েকবার এই সড়কে এসে তিনি নিজে পরিদর্শন করেছেন এবং পরিদর্শনের পরে তিনি শুধু মূলত এখানকার যারা স্থানীয় তারা যেটা বলছেন, তিনি শুধু মিডিয়া শো, অর্থাৎ তিনি এসেছেন, পরিদর্শন করেছেন এবং সাংবাদিকের সঙ্গে কথা বলে চলে গেছেন। কাজের কাজ কিন্তু কোনো কিছুই হয়নি। এবং এখন যেটা বলছেন যে আসলে এই সড়কটি নতুন করে আসলে কিছু কিছু এলাকাতে, অর্থাৎ 6 থেকে 7 কিলোমিটার যেখানে বেশি পরিমাণ ভেঙে গেছে, সেই অংশ কিন্তু এখানে ঢালাই করা হচ্ছে এবং ঢালার কাজ কিন্তু চলমান আছে। অর্থাৎ এই সড়কটি, অর্থাৎ সড়ক বিভাগ যেটা বলছেন, অন্তত 20 কিলোমিটার ঢালাই করার পরে মূলত কিন্তু এই সড়কটা কিছুটা চলাচল স্বাভাবিক হবে এবং এই ঢালাই কাজ সম্পন্ন করতে প্রায় 1.5 থেকে 2 বছর লাগতে পারে। আর একটা বিষয় আপনি জানিয়ে রাখি যে এলাকাবাসী যেটা দাবি এবং স্থানীয় যে দাবি, যে আপনি জানেন যে এই সড়কটিতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, অর্থাৎ যে পণ্য নিয়ে আনা নেওয়া করে, যেগুলো 50 থেকে 60 টন ট্রাক চলাফেরা করে। অর্থাৎ এই ট্রাকের এই সড়কে যে লোড ক্যাপাসিটি সেটা কিন্তু কমানোর জন্য এই সড়কটি কিন্তু 4 লেন করার দাবি জানিয়েছেন। এই সড়কটির
4 লেন না করা হবে ততদিন পর্যন্ত এই সড়কের এই বেহাল দশা থেকে যাবে। তো সড়ক বিভাগ যেটা বলছেন, যেহেতু এটা প্রকল্প এবং বর্তমান সরকার তাদেরও চেষ্টা আছে একটা যে এই সরকারটি 4 লেন করার জন্য। তো সড়কটি যে বর্তমান যে অবস্থা, আসলে এই সড়কটির এই ভোগান্তির কারণে আসলে শুধু যাত্রীবাহী নাই, আপনি জানেন যে এখানকার যারা পরিবহন মালিক যারা আছেন, ট্রাক মালিক যারা আছেন, তাদের সঙ্গে যেটা কথা বলেছি যে এই সড়কটিতে আসলে তাদের প্রায় দুর্ঘটনা ঘটছে এবং সড়কের চলাফেরা করতে গেলে তাদের যে গাড়িগুলো আছে, গাড়ি কিন্তু তার অতিরিক্ত তাদের ড্যামারেজ গুনতে হচ্ছে। এই কারণে আসলে যারা ট্রাক আছেন তারা এই সড়কে কিন্তু তারা যেতে চাচ্ছে না, বিকল্প তারা সড়ক খুঁজছেন। রাকিব, অনেক ধন্যবাদ এস এম ফরহাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে প্রয়োজন। আমাদের সঙ্গে এস এম ফরহাদ যুক্ত হয়েছিলেন এবং যশোর খুলনা সড়কে যে 33 কিলোমিটার অংশের যে বেহাল অবস্থা সেটা যে মেরামত করার উদ্যোগ নেওয়া হচ্ছে সেই পরিস্থিতি খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ওদিকে পটুয়াখালী রাঙ্গাবাড়িতে 5,24,00,000 টাকার আরসিসি সড়ক নির্মাণ কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন এলাকার লোকজন। তারা বলছেন এই সড়কে জমাট বাঁধা সিমেন্ট এবং কাদামাটি মেশানো বালু পাথর ব্যবহার হয়েছে। এছাড়া যে পরিমাণ রড ব্যবহারের কথা নকশায় বলা হয়েছিল সেই পরিমাণ রড ব্যবহার হচ্ছে না। এসব অভিযোগের সত্যতা খুঁজতে মাঠে নামার পর 71-এর ক্যামেরায় হাতে নাতে ধরা পড়ে আরও অনিয়ম। বিস্তারিত কামরুল হাসানের অনুসন্ধানী প্রতিবেদনে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে চলছে 5,24,00,000 টাকা ব্যয়ে এলজিডি সড়ক নির্মাণ। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের পর মাঠে গিয়ে দেখা যায় সত্যি কাদামাটি মেশানো পাথর ও বালু দিয়ে সড়ক নির্মাণ হচ্ছে। এর সঙ্গে মিশছে জমাট বাঁধা সিমেন্ট। ক্যামেরার সামনে অকপটে এসব কথা স্বীকার করেছেন শ্রমিকরা। পাথরের মধ্যে কি কাদা দেখতেছেন? টোটাল পাথরের মধ্যে কাদা না? নকশায় দৈর্ঘ্য এবং প্রস্থে 7 ইঞ্চি পরপর রড দিয়ে ঢালাইয়ের জন্য জালি করার কথা থাকলেও দেয়া হচ্ছে 9 ইঞ্চি করে। ইঞ্চি ট্যাপ দিয়ে পরিমাপ করলে এর সত্যতা মেলে। এক্ষেত্রেও স্বীকারোক্তি দেন নির্মাণ শ্রমিক। কিন্তু সব প্রমাণ চোখের সামনে দেখেও অনিয়মের প্রসঙ্গ এড়িয়ে যান ঠিকাদারের প্রতিনিধি। উল্টো নির্মাণ শ্রমিকদের সঙ্গে তর্কে জড়ান। আর এই কাজের সাব ঠিকাদার পরিচয় দেয়া জুয়েল মোল্লা মোবাইল ফোনে জানান তিনি নকশা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। কাদামাটি এলাকা পাথর কিনি না, আমি কিনি নেই, আমি অসুস্থ মানুষ। আমি আপনাকে বলি ওইখানে ওই যে জোয়ার বন্যাগুলো হয়েছে না ভাই, পাথরের পানি উঠে গেছে, এইটা হয়েছে। আপনার কথাটা সব সঠিক আছে। অথচ এলাকার মানুষের অভিযোগ শুরু থেকেই মানহীন সামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়ম করে প্রকল্পের টাকা লোপাট করছে ঠিকাদার। ওরা কাজ করে কি ওদের মন মতো করে, মেডিসিন দেয় না, ভাইব্রেটর মেশিন দেয় না। রাস্তার কাজ চলে অথচ এলজিডির কোনো লোকজন এখানে নাই। কেন এলজিডির কি দায়িত্ব নাই? এলজিডির উপজেলা প্রকৌশলী জানান নকশা অনুযায়ী নির্মাণ কাজ করার কোনো বিকল্প নেই। একদম স্পষ্টভাবে বলে দিয়েছি ঠিকাদারকে, যাতে এটা ডিজাইন স্পেশাল মতো রেডি করবে, আমরা চেক করব, তারপর আমরা কাজ করব। এটাই আমরা ঠিকাদারকে জানিয়ে দিয়েছি, তাদেরকে ক্লিয়ার করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ঠিকাদারকে সতর্ক করা হয়েছে, এ ধরনের উন্নয়ন কাজে কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দেয়া হবে না। রাস্তায় অনিয়ম কাজে খবরটি জেনে আমি ইতিমধ্যে আমাদের উপজেলা প্রকৌশলীকে বলেছি, উনি ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন এবং সতর্ক করে দিয়েছেন। এলজিডির তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় রাঙ্গাবালী উপজেলার খালগড়া বাজার থেকে উত্তর কাজিরহলা মৌসিনিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত বাহেরচর বাজারমুখী 2.5 কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। গত বছর শুরু হওয়া এই কাজের অগ্রগতি এখন পর্যন্ত 45%। কামরুল হাসান, 71, রাঙ্গাবালী, পটুয়াখালী। এখনকার পরিস্থিতি জানতে চাই রাঙ্গাবাড়ি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল হাসান।
কামরুল হাসান, আপনার অনুসন্ধানী প্রতিবেদনটা আমরা দেখলাম এবং স্বভাবতই এই প্রশ্নটা তো অনেকেই করবেন যে এত অনিয়ম দুর্নীতি যেটা আপনার হাতে নাতে ধরা পড়েছে তার বিপরীতে কেবল তাদেরকে সতর্ক করা হলো, মানে শুধু সতর্ক করার মধ্যে কেন ইউনো সীমাবদ্ধ থাকলেন, একটু ব্যাখ্যা দেবেন এবং কি কি অনিয়মগুলো চোখে পড়েছে আপনার একবারে সেটা একটু জানিয়ে দেবেন। রাকিব, ধন্যবাদ আপনাকে। রাঙ্গাবালির উত্তর কাজিরহলা মৌসুমিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে খালগোড়া বাজার পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে 600 মিটারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই সড়কের নির্মাণ কাজের শুরু থেকেই এলাকাবাসীর অভিযোগ কাজটিতে সীমাহীন অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে 71 অনুসন্ধানে নামার পরে হাতে নাতে এর সত্যতাও মেলে। আমরা অনুসন্ধানে গিয়ে দেখেছি যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নকশা বহির্ভূতভাবে রডের ব্যবহার করা হচ্ছে। সেই হাতে নাতে সেই তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করেছি প্রতিবেদনের মাধ্যমে এবং আপনি দেখেছেন যে নিম্নমানের কিন্তু সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং পাথর এবং বালুও ছিল নিম্নমানের, কাদামাটি মিশ্রিত, এবং সেই সঙ্গে যে রড ব্যবহার করা হয়েছে, কম রড ব্যবহার করা হয়েছে। দৈর্ঘ্য প্রস্থ নকশা অনুযায়ী 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং 7 ইঞ্চি প্রস্থে জালি করার কথা থাকলেও প্রকৃতপক্ষে ফাঁকা বাড়িয়ে 9 ইঞ্চি দৈর্ঘ্য 9 ইঞ্চি প্রস্থ কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে রড সাশ্রয় করতে ঠিকাদার এই কৌশল অবলম্বন করেছেন এবং এই কারসাজি করেছেন। রাকিব, আপনি যে প্রশ্নটি করছিলেন, সীমাহীন এই অনিয়ম দুর্নীতির পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক ধরনের উদাসীনতা আমরা দেখেছি। এখানে যথাযথভাবে তদারকির অভাব রয়েছে এবং কর্তৃপক্ষের চোখের সামনেই অনেকটা এই ধরনের অনিয়ম হচ্ছে, এমনটি কিন্তু এলাকাবাসী অভিযোগ তুলছেন। তারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলজিডি চোখের সামনে এই অনিয়ম দুর্নীতি দেখেও আসলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এই মুহূর্তে সড়কের ঢালাইয়ের প্রস্তুতি চলছে ঠিক একইভাবে নকশা বহির্ভূত ভাবে 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং 7 ইঞ্চি প্রস্থ দেওয়ার কথা থাকলেও নকশা বহির্ভূত ভাবে 8 ইঞ্চি দৈর্ঘ্য 8 ইঞ্চি প্রস্থ কিন্তু দিয়ে রডের জালি করা হয়েছে। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এখানে কিন্তু এখনো 1 ইঞ্চি দৈর্ঘ্য এবং 1 ইঞ্চি প্রস্থ কম দেওয়া হয়েছে, ঘনত্ব কমিয়ে রড বাঁচাতে এবং রড কম দিয়ে এই জালি কিন্তু প্রস্তুত করা হয়েছে ঢালাইয়ের জন্য আজকেও। বিষয়টি নিয়ে 71 টেলিভিশনের যে ডিজিটালে একটি কন্টেন্ট ইতিমধ্যে প্রচার হয়েছে, সেই কন্টেন্টটি কিন্তু ভাইরালও হয়েছে। সংশ্লিষ্টরা সবকিছু দেখেও কিন্তু আসলে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশেই কিন্তু বালু রয়েছে। এখানে নকশা অনুযায়ী সিলেকশন বালু ব্যবহার করার কথা থাকলেও কিন্তু এখানে গুড়ি নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে, যেটি আসলে মোটা দানার বালু ব্যবহার করার কথা ছিল সেটি কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এবং সেই সঙ্গে আপনাকে রাকিব আরো একটি চিত্র দেখাতে চাই। এখানে যে পাথর রয়েছে সে পাথর কিন্তু এখনো আমরা দেখছি কোথাও কোথাও কিন্তু কাদা মাটি মিশ্রিত অবস্থায় রয়েছে। এই সার্বিক পরিস্থিতি দেখে আসলে আমরা এলজিডির যে উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে, কিন্তু এই সতর্কর মধ্য দিয়ে যে আসলে সীমাবদ্ধ রয়েছে এটি নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে আসলে এত অনিয়ম দুর্নীতি দেখার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন শুধু সতর্কের মধ্যে সীমাবদ্ধ আছেন এবং তারা যে ইতিমধ্যে যে 600 মিটার কাজে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটি সেই বিষয়ে আসলে কার্যকর ব্যবস্থা কেন নিচ্ছেন না, এমনটি কিন্তু এলাকাবাসী অভিযোগ তুলছেন। এবং এই যে মানহীন কাজ হওয়ার কারণে যে সড়কের স্থায়িত্ব নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মনে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন এই উন্নয়ন কাজে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, নকশা অনুযায়ী নির্মাণ কাজ শেষ করতে হবে, এমনটি কিন্তু তিনি আমাদের বলেছেন। আসলে এই কাজে যে নির্মাণ শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু শুরু থেকেই বিষয়টি সম্পর্কে সত্যতা স্বীকার করেছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে এই যে নির্মাণ কাজে যে অনিয়মের চিত্র আমরা দেখেছি সেটি সম্পর্কে তারা কিন্তু প্রতিবেদনে দেখেছেন যে সত্যতা স্বীকার করেছেন। এই ছিল আসলে রাঙ্গাবালির এই সড়ক নিয়ে আমার কাছে। অনেক ধন্যবাদ কামরুল হাসান, এবং আমার যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন মনে হয় সেই দিকে আপনার নজর থাকবে এবং পরবর্তীতে এর কোনো আপডেট হলে সেটাও আপনার মাধ্যমে জেনে যেতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সকলকে কামরুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাঙ্গাবালি থেকে বলছিলেন। ডিলার সিন্ডিকেটে লালমনিরহাটে দ্বিগুণ মূল্যে সার বিক্রি, বাজার থেকে টিএসপি সার উধাও, সাথে সার না পেয়ে উৎপাদন নিয়ে হতাশ কৃষক। 71 টেলিভিশনে এমন প্রতিবেদন প্রচারের পর মাঠে নেমেছে দুদক। এরই মধ্যে
বিসিআইসি ডিলারদের গোডাউনে তল্লাশি চালানো হয়েছে, মজুত করা টিএসপি সহ অন্যান্য সারও মিলাচ্ছে। কর্মকর্তারা বলছেন মজুতদারদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকারি সার উচ্চ মূল্যে বিক্রির কোনো সুযোগ নেই। মিলন পাটোয়ারির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে ১৩৫০ টাকার টিএসপি ও ইউরিয়া সার বিক্রি হচ্ছে ২৮০০ ও ১৭০০ টাকায়, আর অন্যান্য সার মিলছে দ্বিগুণ মূল্যে। তারপরও ডিলারদের কাছে ধর্ণা দিয়ে মিলছে না এসব সার। এমন অবস্থায় দিশেহারা কৃষক। অভিযোগ উঠেছে লাভের আশায় গোপনে মজুত রাখা হচ্ছে সার। লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি সহ সবখানেই একই চিত্র। কৃষকদের অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা সুযোগ বুঝে বেশি দামে সার বিক্রি করছেন। সম্প্রতি কৃষকদের এই দুর্ভোগের কথা নিয়ে প্রতিবেদন প্রচার করে ৭১ টেলিভিশন। আর সংবাদটি দুদক কার্যালয়ে নজরে পড়ায় নড়েচড়ে বসেন জেলার কর্মকর্তারা। এরই মধ্যে একটি তদন্ত টিম মাঠে এসে কৃষকের সাথে সরাসরি কথা বলেছেন এবং অভিযান চালানো হয়েছে বিসিআইসি ডিলার গোডাউনে, যেখানে বিপুল পরিমাণ সার মজুত পাওয়া গেছে। দোকানের থেকে সার নিয়ে যাওয়া গ্রামগঞ্জের দোকান খামারে বাড়ি বাড়িয়ে রাখি, আর সার পাওয়া যেতেছে না। আমি যে এখন 2 টাকা বেশি দেওয়ার চিন্তা ভাবনা করে আগে সারটা নিয়ে আসতেছি, বা আরেকজন যাচ্ছে, এই কারণে মনে করেন যে ডিলাররা সরকারি রেটে সার দিচ্ছে না। দুদক কর্মকর্তারা জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছেন তারা। আমরা বিভিন্ন গোডাউনে ঘুরে দেখেছি, সার ডিলারদের সাথে কথা বলেছি, অতিরিক্ত মজুদ আছে কিনা বা কৃষকদের সার প্রদানে হয়রানি করা হচ্ছে কিনা, অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা, এগুলোর রেকর্ডপত্র সংগ্রহ করেছি। হাকিম ট্রেডার্স, এখানে আমরা এই আপনারা যে গুদামটা দেখতে পাচ্ছেন, এখানে এই বিষয়ে ওনাকে যখন প্রশ্ন করি, উনি বলেন যে 4টি গুদামের ওনার যে 4টি ডিলারশিপ, সেই 4টি ডিলারশিপের এখানে সার মজুদ আছে। পাশে এটার অপোজিটে এখানে কিছু টিএসপি এবং ড্যাপো রয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, সরকারি সার উচ্চ মূল্যে বিক্রির বিষয়ে কৃষি কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। বেশি দামে বিক্রি হলে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এখন চাহিদা কম, সেই সারগুলো স্বাভাবিকভাবে এখন যদি মজুদ থাকে, তাহলে পরবর্তীতে ওই চাহিদার যখন আমাদের বেশি চাহিদা হবে, তখন স্বাভাবিকভাবে সেটা ব্যবহার হবে। তবে এখানে কথা হলো যে যাই হোক না কেন, আমাদের যেহেতু সার একটা সরকারি পণ্য, এটা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। এমন একটি উদ্যোগে খুশি কৃষক। আগামীতে ন্যায্য মূল্যে সার পাওয়ার আশা করছেন তারা। মনিরা কাজুরি, ৭১। প্রায় 1 সপ্তাহ পার হলেও রাজবাড়ীর নুরাল পাগলার মাজারে হামলা ও মরদেহ পোড়ানোর ঘটনায় এখনও মামলা করেনি মাজার কর্তৃপক্ষ। তবে পুলিশের গাড়ি ভাঙচুর আর ভক্ত রাসেল মোল্লা হত্যার 2টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৭,৫০০ জনকে এবং এই 2 মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 20 জন। পুলিশ বলছে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। মেহেদি হাসানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। ঘটনার প্রায় 6 দিন পেরিয়েছে, কিন্তু এখনও মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মরদেহ পোড়ানোর ঘটনায় মামলা করেননি নুরাল পাগলার পরিবার। তবে হত্যা ও পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় 2টি মামলা হয়েছে। সেখানে আসামি করা হয়েছে অজ্ঞাত ৭,৫০০ মানুষকে। পুলিশ সুপার বলছেন, প্রতিটা অপরাধের বিচার হবে, জড়িত সবাইকে গ্রেপ্তারও করা হবে। ইমান ও আকীদা রক্ষা কমিটি আপনারা জানেন, তারাই তো তাদের নেতৃবৃন্দ, তারাই তো সংবাদ সম্মেলন করেছে আপনাদের সামনে, আপনারা তো সবই জানেন। ঠিক আছে, তো আমরা প্রতিটা অপরাধ কেন্দ্রিক আমরা তদন্ত চলছে এবং তদন্তে যাদের সংশ্লিষ্টতা আসবে, দে উইল বি অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু দি কোর্ট। এর মধ্যে মরদেহ তোলার নির্দেশদাতা আব্দুল লতিফ সহ 2 মামলায় 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেউ যাতে হয়রান না হয় সেজন্য ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। কোনো সাধারণ মানুষ পুলিশ দ্বারা হয়রান হবে না বা অন্য কোনো সংস্থা দ্বারা হয়রান হবে না। এখানে আমরা একমাত্র ভিডিও ফুটেজ দেখে চুলচুরা বিশ্লেষণ করে আমরা এই কাজগুলো করছি। গত 5 সেপ্টেম্বর জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে পুলিশের গাড়ি ভাঙচুর ও পরে হামলা চালানো হয় নুরাল পাগলার মাজারে। ভাঙচুর, লুটপাটের পর মারধর করা হয় মাজারে থাকা তার ভক্তদের। শুক্রবারে নামাজ পড়ে বসে আছি, হয়তো খাওয়া দাওয়া করবো, কেউ করতেছে, এন্ডেমের টাইমে দেখি বৃষ্টির মতন ওরা ইট পাটকেল ছুটতেছে। সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকেই মূলত শাস্তির আওতায় আনা উচিত। মনে করেন অনেক দুঃখ প্রকাশ করতেছি যে মারা যাওয়ার পর তার বিচার সে আল্লাহ পাকি করবে, তা ওদের বিচার করার কি এটা অধিকারকে আল্লাহ দিয়ে দিছে যে আমি বিচার করতে পারতেছি না। এই ঘটনার পর থমথমে মাজার এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
মাজারে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। বনশ্রী হালদার, ৭১। ওদিকে রাজবাড়ির পর হামলার শঙ্কায় রয়েছে নারায়ণগঞ্জের ১২৯টি মাজারের ভক্ত অনুসারীরা। মাজার এবং দরগাহের ভক্ত অনুসারীরা বলছেন, কারণ ছাড়াই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে তাদের বিশ্বাসের জায়গা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার দরগার নিরাপত্তায় জেলা পুলিশ কাজ করছে। মাজারের পরিবেশ কেউ যেন অশান্ত করতে না পারে, সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাবিবুর রহমানের প্রতিবেদন। নারায়ণগঞ্জে হামলার শঙ্কায় বিভিন্ন মাজার ও দরগায় নিজেদের তত্ত্বাবধানে চলছে নিরাপত্তার কাজ। বিভিন্ন জায়গায় মাজারকে কেন্দ্র করে সহিংসতা এবং উগ্রবাদী তৎপরতার শঙ্কায় এই পদক্ষেপ। মাজার ও দরগার ভক্ত অনুসারীরা বলছেন, কারণ ছাড়াই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে তাদের বিশ্বাসের জায়গা। আমরা এই জায়গার ভিতরে আতঙ্কের মধ্যে আছি, কোন সময় আমাকে হামলা দেয়, আমাকে যে কী করে আমরা ভয়ে আতঙ্কের মধ্যে আছি। আমরা সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই। হঠাৎ করে হয়তো হামলা দিতে পারে বা হামলা টামলা হইতে পারে, মানুষেরও ক্ষয়ক্ষতি। এখানে মাজারে মানুষ মনে করেন থাকতে চায় না। এতে লেখা আছে আলা ইন্না উলি আল্লাহ ইলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আর তারা কোনোদিন দুঃখিত হবে না। তারপর আমরা সবার কাছে অনুরোধ যে ওলি আল্লাহর মাজারের উপরে হাত কেউ না দেয়। আমি একটা আউলিয়া ধরো ভেঙে গেলাম গিয়ে, আমি এরকম বহুত বড় মাস্তান হয়ে গেলাম, বহুত গুন্ডা হয়ে গেলাম, বহুত সাহায্য পত্রিকা উঠে গেছে গা, আমি বহুত কিছু হয়েছি গা। না, এটি চলতো না, বুঝলি, এই দুনিয়া নিয়ে থাকতো না। জেলার পুলিশ সুপার জানান, মাজার দরগার নিরাপত্তার কাজ করছে জেলা পুলিশ। সাদা পোশাকে পুলিশ নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নজরদারি এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। আর জেলা প্রশাসক জানান, ধর্মীয় সম্প্রীতির জেলা হিসেবে নারায়ণগঞ্জের সুনাম রয়েছে। মাজারের পরিবেশ কেউ যেন অশান্ত করতে না পারে, সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা মাজারের ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে, কিন্তু আমরাও আজকেও আমি আমার গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি যে এই বিষয়ে আমাদের কোনো রকম কোনো থ্রেট আছে কিনা। তো আমাদের আশ্বস্ত করেছে আসলে এখন আমাদের এখানে এই ধরনের কোনো থ্রেট নাই। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মাজারকে কেন্দ্র করে হামলা ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা নয়, জনসচেতনতা ও সমাজের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন। তাহলেই ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা সম্ভব হবে। একটি সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিল যে তারা সেখানে যাবে, দরবার ভাঙবে। সংবাদ সম্মেলনের 5 দিন পর তারা আক্রমণ করলো। সেখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন তারা কি করে, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সেই এলাকায় জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, তারপরে বহাল তবিয়তে থাকার অর্থ হচ্ছে সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সরকারি হিসাবে নারায়ণগঞ্জের 5 উপজেলায় 129টি মাজার ও দরগা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ 57টি এবং সাধারণ 72টি। হাসান আহমেদ, ৭১। আরেকটু বিস্তারিত জানতে চাই, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদন দেখছিলাম। প্রথমত একটু বলবেন, আসলে এখন পর্যন্ত কোনো রকমের উস্কানি আছে কিনা এই মাজার শরীফে হামলা চালানোর ক্ষেত্রে? আপনি নিজেই একটি মাজারের সামনে দাঁড়ানো আছেন, সব কিছু মিলে আসলে নিরাপত্তার ব্যাপারটা একটু যুক্ত করে দেবেন। নারায়ণগঞ্জে 129টি মাজারের বেশ কয়েকটি মাজারে আমরা ঘুরেছি। আপনি জেনে থাকবেন, নারায়ণগঞ্জে ঐতিহাসিক কদম রসুল মাজার রয়েছে, অনেক বড়, অনেক বছর আগের। এরকম অনেকগুলো মাজার আমরা গিয়েছিলাম। আমরা যেটা দেখতে পেলাম যে আসলে প্রত্যেকটা মাজার তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেরাই ব্যবস্থা নিয়েছেন। আমরা সকালেও যে মাজারটা এসেছি এখানেও আসলে নিরাপত্তা, তাদের নিজস্ব নিরাপত্তা দেখেছি। তবে এরকম কোনো থ্রেট এখনো পর্যন্ত মাজার কর্তৃপক্ষ পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। কারণটা হচ্ছে তারা জানিয়েছেন যে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসন যৌথভাবে তাদের সাথে সমন্বয় করছে, তাদের সাথে খোঁজ খবর রাখছে এবং পাশাপাশি জেলা প্রশাসন পলিটিক্যাল অন্যান্য গ্রুপগুলোর সাথেও কয়েকবার মিটিং করেছেন সামগ্রিকভাবে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে। তবে মাজার কর্তৃপক্ষ বলেছেন তারা এখন পর্যন্ত এরকম কোনো থ্রেট অনুভব করেনি। যদিও ধর্মীয় সম্প্রীতির দিক থেকে নারায়ণগঞ্জ জেলা অনেক পূর্ব থেকেই সেই সমাদৃত। কারণ আপনি জেনে থাকবেন, একমাত্র নারায়ণগঞ্জ জেলাতেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কবর একটা যে বাউন্ডারির মধ্যে রয়েছে।
রয়েছে। তো এই সম্প্রীতি ধরে রাখার জন্য আসলে জেলা প্রশাসন থেকে শুরু করে যেসব পলিটিক্যাল লোকজন আছেন এবং ধর্মীয় যারা আছেন তারা একসাথে কাজ করছেন। তবে নারায়ণগঞ্জের কিছু কিছু দরগাতে আমরা যখন গিয়েছিলাম, এখানকার কিছু ভক্ত অনুসারীরা তারা আমাদের জানিয়েছেন তারা অ্যাকচুয়ালি অনিরাপদ বোধ করছেন। কারণটা হচ্ছে মাজারে যে কোনো সময় হামলা হতে পারে, দেশের যে কিছু বিশৃঙ্খল ঘটনায় তারা আসলে আতঙ্কিত। সামগ্রিকভাবে তারা বলেছে যে এখানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন নজরদারি আরো বেশি পরিমাণে রাখা দরকার। যে পরিমাণে বর্তমানে আছে নিজস্ব ব্যবস্থাপনা, এখানে অ্যাকচুয়ালি আরো বেশি নিরাপত্তা হলে তারা আসলে শঙ্কামুক্ত থাকতে পারতো। পাশাপাশি তারা বলেছেন যে আসলে মাজার একটা ধর্মীয় ভাব গম্ভীর্যের একটা জায়গা, যার যার বিশ্বাসের জায়গা, যার যার ধর্ম পালন করবে। এক্ষেত্রে যদি সরকার একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে তাহলে আসলে মানুষের মধ্যে সে আস্থার জায়গাটা আরো ফিরে আসবে। তবে আমরা মাজার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, অনেকগুলো মাজার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তারা এখন পর্যন্ত মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে। রাকিব, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। বগুড়া শেরপুরে নিখোঁজের 9 দিন পর আবু বকর সিদ্দিক নামের এক অটোরিকশা চালকের অর্ধ গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বাগড়া তালপুকুর এলাকায় এক জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে একটি চক্র অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে মরদেহ জলাশয়ে ফেলে রেখে যায়। জলাশয়ে মরদেহ ভেসে ওঠার খবরে হাজারো মানুষ ভিড় করেন তার পারে। এদিকে স্বামীকে হারিয়ে স্ত্রীর আর্তনাদে ভারী চারপাশ। স্বজনরা জানান, গত 30 আগস্ট একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা ঋণ নিয়ে নিজের অটোরিকশার নতুন ব্যাটারি সংযোজন করেন আবু বক্কর। এরপর 1 সেপ্টেম্বর দুপুরে খাওয়া দাওয়া শেষে অটোরিকশা নিয়ে কাজে বের হন তিনি। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরদিন 2 সেপ্টেম্বর তার স্ত্রী মালা বেগম শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন শেরপুরের ঘোগা বটতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বক্করের অটোরিকশা উদ্ধার করে পুলিশ। পরে 7 ও 8 সেপ্টেম্বর ধুনটের মথুরাপুর বাজার থেকে অটোরিকশার চাকা ও ব্যাটারিও উদ্ধার করা হয়। তবে খোঁজ মিলছিল না বক্করের। মঙ্গলবার দুপুরে শেরপুরের বাগড়া তালপুকুর পাড়ার জলাশয়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ দেখে বক্করের পরিচয় শনাক্ত করে স্বজনেরা। পানি নিয়ে দিলাম, একলাই ভাত বেড়ে খাইয়ে দিয়ে সেই চলে গেছে। আমার সাথে 1 মিনিটও কথা কয় নাই। আমি জানি যে সন্ধ্যের সময় বাড়িতে আসবো। সন্ধ্যে গেল, 10টা গেল, 12টা যখন বাজলো আমি মনে করলাম যে কেউ নিয়ে যায়, এই কিছু করছে। বেলা 11টা, 11:30 নাগাদ পোলাও নাজে তাল খোঁড়ার উদ্দেশ্যে এখানে এসেছিল। এসে দেখছে এখানে লাশ। যেহেতু এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা দোষী তাদেরকে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী ফাঁসি কার্যকর নিশ্চিতকরণের জন্য আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি। পুলিশ বলছে, অটোরিকশা ছিনতাইয়ের পর ঘাড়ে গুরুতর আঘাতের পর চালক বক্করকে হত্যা করে দুর্বৃত্তরা। ইতোমধ্যে চক্রটিকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইলেকট্রনিক্স ডিভাইস সহ কিছু ল্যাকেজের কারণে আমরা তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। ইতিমধ্যে লাশ উদ্ধার হয়ে গেছে। যেহেতু এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে, আমরা আরও গুরুত্ব সহকারে এটা ভালোভাবে সঠিকতার সাথে যাচাই বাছাই করে সঠিক অপরাধীকে আইডেন্টিফাই করে বিচারে গ্রেপ্তার করে বিচারে সুপর্দ করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছি। নিহত আবু বক্কর উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকার বাসিন্দা। তার 2 পুত্র সন্তান ও স্ত্রী আছে। হাসান আহমেদ, 71। পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর শিবপুরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে 2 ভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে শিবপুরের উপজেলার বৈলাবো গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন আলিউর রহমান সোহাগ এবং সাজ্জাদুল ইসলাম রানা। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে রানা এবং তার পরিবারের সাথে তাদের চাচা মামুনের দ্বন্দ্ব চলছিল। এই জেরে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। সম্প্রতি মামুনের বাড়ির কলের পানি নিজেদের বাড়িতে আসছিল বলে অভিযোগ জানায় রানা এবং সোহাগ। বুধবার সন্ধ্যায় পানি বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়, কিন্তু এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়ে এবং মামুন তার 2 ছেলে নিয়ে 2 জনের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে 2 ভাই গুরুতর আহত হয়। ঘটনাস্থলে মারা যান রানা এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান সোহাগ।
পঞ্চগড়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আসামিকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ আসামির উপস্থিতিতে এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, নবম শ্রেণীর ওই ছাত্রীকে নিজের প্রাইভেট সেন্টারে পড়াতেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমান। গেল 16 এপ্রিল দুপুরে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এই সময় স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ওই দিনই ভুক্তভোগীর বাবা সদর থানায় একটি মামলা করেন আর ঘটনার প্রায় 5 মাসের মধ্যেই সাক্ষ্য গ্রহণ সহ বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় দেন বিচারক। এই রায়ে বাদীপক্ষ খুশি হলেও উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরে কর্মরত 23 জন সাংবাদিককে অনুদানের চেক দিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি জানান, প্রবীণ পেশাদার সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়। শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে। পরে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত 23 জন সাংবাদিকের হাতে 50,000 টাকা করে মোট 12,50,000 টাকার অনুদান চেক দেওয়া হয়। টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল ও নেত্রকোনা 1-1 গোলে ড্র করে। বুধবার বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এ খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ মামুন। দেশযোগ চলছে, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।